তোরা দুজন এক রুমের দরজা বন্ধ করে কি করছিলি রে? তরি, তুই বরযাত্রীর সাথে যাসনি? তরি তৎক্ষণাৎ উত্তর দিতে পারল না। তার হাত পা কাঁপছে, চেহারায় বিধ্বস্ত ভাব। মমতাজ বেগমের সন্দিহান দৃষ্টি উপেক্ষা করে তার হাত ধরে রুমের ভেতর টেনে নিয়ে গেল সে। জানালার দিকে এগিয়ে গিয়ে কাঁদতে কাঁদতে বলল, ফুপি, নির্ঝর ভাই। নির্ঝরকে মেঝেতে পড়ে থাকতে দেখে মমতাজ বেগম তবদা মেরে গেলেন। নির্ঝরের হাত দুটো রক্তে রঞ্জিত। তিনি মুহূর্তেই সব বুঝে ফেললেন। মন কুরাগ গাইছে। একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে চোখের সামনে যেন। তিনি দ্রুত মেঝেতে বসে নির্ঝরের মাথাটা উঁচু করে বললেন, তোরে নির্ঝরের কি হয়েছে? এই নির্ঝর, কথা বল, কি হয়েছে? নির্ঝর আধ খোলা চোখ মেলে এক পলক মমতাজ বেগমকে দেখল। বিড় করে কিছু একটা বলার চেষ্টা করে ঝিমিয়ে গেল। তরি হাতের কাছ থেকে একটা ওড়না এনে কম্পমান হাতে নির্ঝরের পাশে বসে মাথাটা শক্ত করে বেঁধে দিল। ফুপির দিকে চোখ পড়তে চোখের দৃষ্টি অসহায় হয়ে আসলো, যেন বলতে চাইছে, ভুল হয়ে গেছে আমার, এতটা আঘাত করতে চাইনি। মমতাজ বেগম তীক্ষ্ণ দৃষ্টি মিলে চারপাশ পর্যবেক্ষণ করে অনেক কিছু বুঝে ফেললেন, কিন্তু তার মন সায় দিচ্ছে না। নির্ঝরকে ছোটবেলা থেকে দেখে আসছে। নির্ঝর তো এমন ছেলে নয় যে তরিকে একা পেয়ে কিছু করে বসবে। না, এটা হতেই পারে না। তিনি আর গভীর চিন্তায় গেলেন না। নির্ঝরকে হসপিটালে নিতে হবে। ঝটপট উঠে দাঁড়িয়ে নির্ঝরকে উঁচু করার চেষ্টা করলেন, সফল হলেন না। নির্ঝরের ভারী শরীর একা সামাল দিতে না পেরে তরির দিকে চেয়ে পড়লেন, কি হয়েছে সব? আমি পরে শুনবো তরি। নির্ঝরকে ধর, এখন হাসপাতালে নিতে হবে, তাড়াতাড়ি। হ্যাঁ। তরি শাড়ির আঁচল কোমরে গুজে নির্ঝরের ডান হাতটা নিজের কাঁধের পাশ দিয়ে গলা পর্যন্ত এনে চেপে ধরল। আরেক হাতে নির্ঝরকে আগলে ভাগা গলায় বলল, চলো ফুপি। দুজন দু পাশ থেকে ধরে অনেক কষ্টে সিঁড়ি দিয়ে নামালো নির্ঝরকে। গেটের সামনে রাস্তায় দাঁড়িয়ে মনে পড়ল, নির্ঝরকে ডাক্তারের কাছে নিবে কিভাবে? কোনো গাড়ি চোখে পড়ছে না। তরি ছলছল দৃষ্টিতে নির্ঝরের দিকে তাকালো। নির্ঝরের চোখ আধ খোলা, তার দিকে তাকিয়ে আছে। ঠোঁটের কোণে এখনো স্মিত হাসি, যেন সে আশেপাশের পরিবেশ তাকে নিয়ে এত চরম ব্যস্ততা উপভোগ করছে। তরির চোখে জল এখনো শুকায়নি, মুখে ভেজা একটা পানির ধারা এখনো স্পষ্ট। তরির চোখের জল এখনো শুকায়নি, মুখে ভেজা একটা পানির ধারা এখনো স্পষ্ট। সে চোখ ছোট ছোট করে নির্ঝরের দিকে তাকাতেই ফুপির কণ্ঠ কানে এলো। মমতাজ বেগম অত্যন্ত চিন্তিত কণ্ঠে বললেন, এখন কি হবে রে তরি? কোনো গাড়ি টাড়ি তো চোখে পড়ছে না, বাড়ির গাড়িও নেই, সবাই বিয়ে বাড়িতে যার যার গাড়ি নিয়ে গেছে। ফুপি, তুমি নির্ঝর ভাইকে সামলাও, আমি গাড়ি নিয়ে আসছি। নির্ঝরকে নিজের থেকে ছাড়িয়ে এক ছুটে 3 রাস্তার মোড়ের দিকে এগোলো তরি। তরির আঁচল কোমর থেকে খুলে পড়েছে, সেটা এখন ধুলোয় বিছানো, রাস্তায় গড়াগড়ি খাচ্ছে। তরির চেহারা বিধ্বস্ত, প্রচণ্ড শকের মধ্যে আছে যেন। তার শেষ উদ্ভ্রান্ত চেহারা দেখে বুক কেঁপে উঠল মমতাজ বেগমের। মোড়ের দিকে সিএনজি থাকার কথা, তরি সেদিকেই দৌড়াচ্ছে। তাকে বেশি দূর এগোতে হলো না, কিছু দূর যেতেই খালি সিএনজি পেয়ে গেল। দ্রুত সেটাতে উঠে পড়ল। গেটের সামনে থেকে নির্ঝর তার ফুপিকে উঠিয়ে কাছের প্রাইভেট হসপিটালের দিকে রওনা দিল। তরি, তোর গলায় খামচির দাগ কেন? রক্ত বের হয়েছে। মমতাজ বেগমের তীক্ষ্ণ কণ্ঠে চমকে উঠল তরি। চকিতে 2 হাত গলায় চলে গেল, সম্পূর্ণ গলায় হাত দুটো বিচরণ করলো। কোথায় খামচির দাগ? আর খামচির দাগই বা কেন থাকবে? সে মিনমিন করে বলল, কোথায় ফুপি? মমতাজ বেগম চোখের ইশারা করতেই তরি ডান হাতটা কাঁধের কাছে নিয়ে গেল। হাতের স্পর্শ লাগতেই কাঁধের কাছে হালকা জ্বলনি অনুভব করল। আঙুলের ডগা দিয়ে স্পর্শ করে আঙুলটা সামনে মেলে ধরে দেখল বিন্দু বিন্দু রক্ত। সে চমকে গেল। এখানে কাটলো কখন? সে অবাক হয়ে বলল, এখানে কাটলো কিভাবে? জানি না তো। জানিস না, নাকি কাউকে বাঁচানোর চেষ্টা করছিস? কি বলছো ফুপি? এদিকে আয়, বস তো। মমতাজ বেগম একটা দীর্ঘশ্বাস লুকিয়ে তরির হাত ধরলেন। হসপিটালের বারান্দার চেয়ারে বসে পড়লেন পাশাপাশি। তিনি হিসাব মিলাতে পারছেন না, মাথার ভেতর অসংখ্য প্রশ্ন ঘুরপাক খাচ্ছে।
তোরই মেয়ে মানুষ, ওর সাথে ভয়ঙ্কর কিছু ঘটলে বা কেউ চেষ্টা চরিত্র করলে সেটা ওর জন্য দুর্বিষহ হয়ে উঠবে, মন থেকে কিছুতেই মুছতে পারবে না। ও ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়বে, মেন্টালি সিক হয়ে যাবে। আবার মনে হচ্ছে নির্ঝরের মতো ছেলে তো তোরের সাথে ধস্তাধস্তি করতে পারে না। এসব প্রশ্নের উত্তর একমাত্র তোরই দিতে পারবে। তিনি মাথা ঘুরিয়ে একবার হসপিটালের 307 নাম্বার ক্যাবিনের দিকে তাকালেন। এই ক্যাবিনে নির্ঝরের চিকিৎসা চলছে। ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে তোরের দিকে ঘুরে অস্বস্তের সুরে বললেন, তরিমা, কি হয়েছে সব আমায় সঠিক করে বলতো, কোনো কথা বাদ রাখবি না। তরি আবার চোখ ভিজে উঠল, ঠোঁট কামড়ে কান্না থামানোর চেষ্টা চালিয়ে গেল। মিনিট দুয়েক পর কম্পিত কণ্ঠে সবটা খুলে বলল, নির্ঝরের ছবি তোলার ঘটনা থেকে শুরু করে সবটা। চোখের কোণ বেয়ে পানির ধারা গড়িয়ে পড়ল তরির। ফুপিকে মৌন অবস্থায় দেখে বুক কেঁপে উঠল তার। সে কি ভুল কিছু করে ফেলেছে? নিঃশব্দে পড়া চোখের জল এবার কান্নায় রূপ নিল। ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলল, নির্ঝর ভাই আমার গাল চেপে ধরেছিল, মুখটা খুব কাছে এনেছিল, ভয় পেয়ে আমি আঘাত করে ফেলেছি। এতটা জোরে করতে চাইনি ফুপি, কিভাবে যেন এতটা জোরে হয়ে গেছে। আমি ভয় পেয়ে গিয়েছিলাম ফুপি, প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম ফুপি। তরি কান্নার বেগ বেড়ে যেতে মমতাজ বেগম তাকে দু হাতে বুকে জড়িয়ে নিলেন। তার চোখের কোণে পানির আভাস টের পেলেন। তরির কান্নারত মুখ তার অতি প্রিয় কোনো মুখ স্মরণ করিয়ে দিচ্ছে বারবার। সেই প্রিয় মুখটিও যে সেদিন এভাবে কান্না করেছিল, তাকে জড়িয়ে বারবার বলেছিল, বুবু আমার দোষ নেই, বুবু আমি ভয় পেয়েছি, আমি প্রচণ্ড ভয় পেয়েছি। মমতাজ বেগম তরির মুখটা সামনে এনে চোখের জল মুছে দিলেন। তাকে স্বাভাবিক করার চেষ্টা করলেন। মলিন হেসে বললেন, সব ঠিক হয়ে যাবে, আমি সব ঠিক করে দেব, কিচ্ছু চিন্তা করিস না তুই। মুখে বললেও তিনি জানেন তরি তবুও চিন্তা করতে। এই ছোট্ট ব্যাপারটা ওর মনে প্রচণ্ড প্রভাব ফেলেছে, সহজে ভুলবে না সে। এই ছোট্ট ঘটনা দুঃস্বপ্ন হয়ে তাড়া করে ফিরবে ওকে। কেউ কাছে গেলে ওর নির্ঝরের রক্তাক্ত মুখটা চোখে পড়বে। এমনই তো হয়েছিল তার ছোট বোন মিনুর সাথে, ছোট্ট কিশোরী মিনু। তরির বয়স প্রায় এরকম। একটা ছোট্ট ঘটনা তার সাত রঙা পৃথিবীটা ওলটপালট করে দিয়েছিল। পাগল হয়ে গিয়েছিল সে। একটা পর্যায়ে মানসিক অসুস্থতা নিয়ে এই দুনিয়া ছেড়ে তাদের ছেড়ে চলে গিয়েছিল। তরির মুখটা ছোটবেলা থেকে মিনুর সাথে অনেকটা মিলে যায়। হঠাৎ হঠাৎ মনে হয় এটা তো ছোট্ট মিনু। মমতাজ বেগম তরিকে আবার বুকে জড়িয়ে ধরলেন। তরি প্রচণ্ড নরম মনের মানুষ। মিনুর মতো দেখতে হলেও তিনি তরির ভাগ্য মিনুর ভাগ্যের মতো হতে দেবেন না, কিছুতেই না। মমতাজ বেগম ক্যাবিনে ঢুকে দেখলেন নির্ঝর অনেকটা সুস্থ, বালিশে হেলান দিয়ে শোয়া হয়ে আছে। তার বাম হাতে পুশ করা স্যালাইনের বোতল প্রায় খালি হয়ে এসেছে। তিনি এগিয়ে গিয়ে নির্ঝরের কাছাকাছি টুল টেনে বসলেন। নির্ঝরের মুখে হাত বুলিয়ে স্মিত হাসলেন। চিন্তিত কণ্ঠে বললেন, এখন কেমন লাগছে রে বাবা, মাথায় ব্যথা করে? নির্ঝর সংকোচ নিয়ে বলল, না বড় মা, সুস্থ হয়ে গেছি। মমতাজ বেগম স্বস্তির নিঃশ্বাস ফেললেন। নির্ঝরের আঘাতটা অল্পের উপর দিয়ে গেছে, ডাক্তার বলেছে গুরুতর কিছু নয়। তবু এক জায়গায় দুটো স্টিচ দিতে হয়েছে, আরেক জায়গা ফুটবলের মতো হয়েছে। মলম লাগিয়ে মাথা ব্যান্ডেজ করে দিয়েছে। নির্ঝর হঠাৎ লজ্জিত কণ্ঠে বলল, বড় মা তরি কোথায়? বাইরে, দোকানে খাবার কিনতে পাঠিয়েছি। নির্ঝর আর কথা খুঁজে পেল না। কিছুক্ষণ চুপ থেকে মাথা নিচু করে বলল, আসলে বড় মা, বিষয়টা যেমন ভাবছেন তেমন নয়। আমি শুধু একটু ভয় দেখাতে চেয়েছিলাম। ফিনিশিংটা এমন হবে ধারণার বাইরে ছিল পুরো। নির্ঝর শোন, তরি গ্রামের মেয়ে, ছোটবেলা থেকে গ্রামেই বড় হয়েছে। ও আর 10-20টা মেয়ের মতো এত বুদ্ধিমতী বা ম্যাচিওর না। ওর 19 বছর প্রায় শেষের দিকে, কিন্তু চিন্তা চেতনা এখনও শিশু সুলভ। বড্ড নরম মনের মানুষও, এখনও কলেজ পাশ করে উঠতে পারেনি। তাছাড়া একই বয়সের গ্রামের মেয়েদের ধ্যান ধারণা শহরের মেয়েদের ধ্যান ধারণার থেকেও কয়েক গুণ কম থাকে। বয়সের তুলনায় ওরা আস্তে আস্তে ধীরে অভিজ্ঞতা সম্পন্ন হয়। বন্ধ করে একা একটা ছেলে মানে ওদের কাছে আতঙ্ক, প্রায় মৃত্যুর কাছাকাছি যন্ত্রণা। বুঝতে পেরেছিস তো? তোরই এখনও ট্রমার মধ্যে আছে। হ্যাঁ মা, বড় মা, দুঃখিত আমি। মমতাজ বেগম অত্যন্ত বিচক্ষণ ও শিক্ষিত মানুষ মাপা
তার কাছে খুব সহজ। কারো মুখের দিকে তাকিয়ে চট করে মনের কথা বলে ফেলতে পারেন তিনি। কারো দিকে কিছুক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকলেই মুখের উপর থেকে পর্দা সরে যায় যেন। তিনি কিছুক্ষণ সূক্ষ্ম দৃষ্টি মেলে নির্ঝরের দিকে চেয়ে রইলেন। আচমকা প্রশ্ন ছুড়লেন, তুই তরিকে ভালোবাসিস নির্ঝর? প্রশ্ন শুনে নির্ঝর চমকে উঠল। চোখে মুখে বিস্ময় এসে ভর করল। তৎক্ষণাৎ সে উত্তর দিল না। তার দৃষ্টি আটকে গেল ক্যাবিনের দরজার উপর। সবুজ পর্দার আড়ালে মায়ার চাদরে মোড়ানো একটা মুখের উপর অপরাধীর মতো ছলো ছলো দৃষ্টি মেলে তারই পানে চেয়ে আছে মুখটি। মেয়েটির কপালের বিন্দু বিন্দু ঘাম এত দূর থেকেও যেন মুক্তদানার মতো চকচক করছে। তার চোখের দৃষ্টি হয়তো মেয়েটির সহ্য হলো না। হালকা করে পর্দা নড়ে উঠল। প্রায় সঙ্গে সঙ্গে মেয়েটি উধাও হয়ে গেল। সেদিকে তাকিয়ে থেকেই নির্ঝর বলল, বরং আমি তরিকে বিয়ে করতে চাই। মমতাজ বেগমের মুখের হাসি ফুটে উঠল। তিনি জানতেন নির্ঝর এমন সিদ্ধান্ত নেবে। তার পর্যবেক্ষণ কখনো ভুল হতে পারে না। তিনি নির্ঝরের স্যালাইন মুক্ত হাতটা চেপে ধরে বললেন, এখন বিকেল গড়িয়ে সন্ধ্যা হবে প্রায়। আমি সব ব্যবস্থা করছি। আজ রাতের মধ্যে তোদের দুটোকে বিয়ে পড়িয়ে দেব। কাল একসাথে দুই ভাইয়ের বৌভাত হবে। তিনি হাসি মুখে ক্যাবিনের বাইরে এলেন। বারান্দায় মুখ কাচুমাচু করে তরি দাঁড়িয়ে আছে, তাতে খাবারের প্যাকেট আর পানির বোতল। তিনি এগিয়ে গিয়ে হাসি মুখে বললেন, তরি খাবারগুলো নিয়ে নির্ঝরকে খাইয়ে দিয়ে আয় তো। আমি তোর জীবন ভাইয়ার সাথে কথা বলে আসি। তরি বিস্ফোরিত নয়নে বলল, না ফুপি, আমি কিছুতেই ভেতরে যাব না। তুমি যাও, খাবারগুলো দিয়ে আসো। উনি অনেকক্ষণ হলো না খেয়ে আছে। তরি নির্ঝর আমার দেখা সেরা ছেলেগুলোর মধ্যে বেস্ট। আমি ওকে ছোটোবেলা থেকে দেখে আসছি। অত্যন্ত ভালো মনের ছেলেটা। তোদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে। কিছুদিন সময় দে, নির্ঝরকে ঠিক বুঝতে পারবি। যা তো এবার খাবারগুলো দিয়ে চলে আয়, আমি আসছি। তরির মাথায় হাত বুলিয়ে মমতাজ বেগম ব্যাগ থেকে ফোন বের করলেন। একটা নাম্বার ডায়াল করে কানে ধরে তিনি করিডোর ধরে হেঁটে গেলেন। তরি ক্যাবিনের দরজার দিকে তাকিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল কিছুক্ষণ, দীর্ঘক্ষণ। একটা সময় মনের সাথে যুদ্ধ করে সামনের দিকে পা বাড়ালে। দুরু দুরু বুকে দরজা ঠেলে ক্যাবিনের ভেতরে ঢুকলো। মিস তরি, সরি মিসেস নির্ঝর সাহারিয়ার, তুমি অলরেডি 3 বার কবুল বলে ফেলেছ। তার মানে আজ থেকে আমরা স্বামী স্ত্রী। তরি অবাক হয়ে কয়েক সেকেন্ড নির্ঝরের চোখের দিকে চেয়ে রইল। নির্ঝরের তীক্ষ্ণ চোখ জোড়া যেন অনেক কিছু বলতে চাইছে। সে চোখ সরিয়ে নিল, নিজেকে নির্ঝরের বুকের উপর অনুভব করে দ্রুত সরে আসতে চাইল। নির্ঝর ঠোঁটের কোণে পুরনো সেই স্মিত হাসি ধরে রেখে তার পিঠের কাছের হাতটা আরো শক্ত করল। তরি দাঁতে দাঁত চেপে বলল, মিস্টার নির্ঝর সাহারিয়ার, 1 সেকেন্ডের মধ্যে আমায় ছাড়ুন, না হলে কিন্তু এবার সত্যি সত্যি খুন করে ফেলবো। করো না প্লিজ, খুন করো। আমি হাসতে হাসতে মরতে রাজি। অনেক আগেই আমি ভেতর থেকে খুন হয়ে গেছি। এবার বাইরের খোলসটার প্রাণ নিয়ে নাও তরি রানী। আপনার মাথায় গন্ডগোল হয়েছে, কী সব বলছেন? নিজের সেন্সে ফিরুন নির্ঝর ভাই। নির্ঝরের হাত ঢিলে হয়ে এলো। তরি সব্যস্ত হয়ে সরে এলো। অন্যদিকে ঘুরে ঘন ঘন শ্বাস টেনে নিল। মুখ ধরপড় করছে তার। একটুর জন্য প্রাণবায়ু বের হয়ে যায়নি। ক্যাবিনে পিনপত নীরবতা বিরাজমান। একে অপরের শ্বাস প্রশ্বাসের শব্দহীন আনাগোনা ব্যতীত রুম নিস্তব্ধ। ভারী বাতাসের সাথে হালকা ফিনাইলের গন্ধ এসে নাকে লাগছে। ক্যাবিনের দক্ষিণের জানালা দিয়ে ঝিরি ঝিরি শীতল বাতাস এসে ছুঁয়ে দিয়ে যাচ্ছে। হালকা সে বাতাসে জানালার সবুজ পর্দাগুলো মৃদু কাঁপছে। জানালার ওপাশে সন্ধ্যা নেমে গেছে। বাইরের সেই নিস্তব্ধ অন্ধকারের দিকে চেয়ে নির্ঝর ভারী গলায় বলল, আমায় বিয়ে করবে তরি? আল্লাহর কালামকে সাক্ষী করে সত্যি সত্যি আমার স্ত্রী হবে? নির্ঝরের ভারী কণ্ঠ আরো পর্বত সম হয়ে তরির কানে পৌঁছালো। নির্ঝরের এই কণ্ঠের সাথে তার পূর্ব পরিচয় নেই। এই কণ্ঠ যে দ্বিধাহীনভাবে সত্যতা বহন করে। মানুষটার আকুতিতে যে মজার ছিটে ফোটার রেশ নেই, এই অম্লান সত্যতা যাচাই করতে পেরে তরির বুক কেঁপে উঠল। সে নির্ঝরের দিকে না চেয়েই তাকিয়ে বুঝতে পারল নির্ঝর তার উত্তরের অপেক্ষা করছে। মনকে শক্ত করে দ্রুত সে মস্তিষ্কে উত্তর সাজিয়ে নিল। হাতের আঙুল মুঠ করে সে নির্ঝরের দিকে ঘুরে দাঁড়ালো। নির্ঝরের মলিন দৃষ্টি এখনো জানালার ওপাশে। তরি মৃদু হেসে মুখ খুলতে নিতেই রুমের নিস্তব্ধতার পর্দা চিরে
টুংটাং আওয়াজ বেজে উঠল। ফোনের কর্কশ রিংটোনের আওয়াজ একটানা বেজে চলছে। সে আওয়াজে নির্ঝর তরি দুজনে একে অপরের দিকে তাকালো। ভ্রু কুচকে নির্ঝর পাঞ্জাবির পকেটে হাত রে নিজের ফোন খুঁজল। পাঞ্জাবির পকেটে না পেয়ে প্যান্টের পকেট হাতটাতে পেয়ে গেল। ফোনটা বের করে দেখল তার ফোন বাজছে না। তাছাড়া এই রিংটং তার ফোনের নয়, টোনটা কোনো বাটন ফোনের থেকে আসছে। সন্দিহান দৃষ্টিতে সে তরির দিকে তাকালো। তরির মুখ রক্তশূন্য হয়ে গেছে। গোল গোল ভয়ার্ত চোখ জোড়া তারই পানে চেয়ে আছে। হাত দুটো কোমরের কাছে কিছু চেপে ধরে আছে। নির্ঝর হতাশ সুরে বলল, ফোনটা বের করো। তরির মধ্যে কোনো অভিব্যক্তি লক্ষ্য করা গেল না। সে আগের মতোই দু হাত দিয়ে কোমর চেপে আছে। ইতিমধ্যে কল কেটে গেছে। বৃষ্টির টোনটা মিলিয়ে যেতে তরির মুখে যেন পুনরায় রক্ত ফিরে এলো। কিন্তু বেশিক্ষণ সে রক্ত স্থায়ী হলো না। তাকে বিপদের দ্বার প্রান্তে নিক্ষেপ করতে আরেক দফা ফোন বেজে উঠল। নির্ঝর এবার ধমকে বলে উঠল, ফোন বের করতে বলেছি তরি, নাকি আমি নিজে হাতে বের করব? তরি শাড়ির আঁচলের তলা থেকে কোমরে গুজে রাখা অল্প দামের বাটন ফোনটা বের করলো। ফোনটা হাতে নিয়ে নাম চোখে পড়তে ভয়ে আত্মা শুকিয়ে গেল। আশিক ফোন করেছে। দ্বিতীয়বারের মতো ফোন কেটে গেল। নির্ঝর তরির দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে রইল কিছুক্ষণ। তারপর শান্ত গলায় বলল, আমার জানা মতে তোমার কোনো পার্সোনাল ফোন থাকার কথা না তরি, তাহলে এই ফোনটা কোথায় পেলে? তরি কয়েক সেকেন্ড মৌন রইল। 1.5-2 মিনিট পর নিশ্চপতা ভেঙে একটানা বলল, আমি একটা ছেলেকে ভালোবাসি নির্ঝর ভাই, ওর নাম আশিক। ফোনটাও আমাকে দিয়েছে কথা বলার জন্য। এতদিন লুকিয়ে রেখেছিলাম। আজ ভুলে কিভাবে যেন সাইলেন্ট মোড অন হয়ে গেছে, আর আপনি ধরে ফেললেন। আমি দুঃখিত নির্ঝর ভাই, আপনাকে বিয়ে করতে পারবো না। আশিককে আমি ভীষণ ভালোবাসি। নির্ঝর কোনো প্রতিউত্তর করলো না। হাতের ফোনটা বিছানায় ফেলে রাখলো। পা টান টান করে আস্তে করে বালিশে মাথা রেখে শুয়ে পড়লো। পায়ের কাছের চাদরটা বুক পর্যন্ত টেনে চোখ বন্ধ করলো। নির্ঝরের আকস্মিক নীরবতা সহ্য হলো না তরির। সে সামান্য এগিয়ে গিয়ে অনুরোধের স্বরে পড়ল, আপনার খাবারটা খেয়ে নিন নির্ঝর ভাই, ডোন্ট ডিস্টার্ব মি, আমার এখন ঘুম দরকার, চলে যাও। কিন্তু একটু খেয়ে নির্ঝরের গলার স্বর ভয়ানক উঁচু হয়ে গেল। রক্ত চক্ষু নিয়ে চিল্লিয়ে বললাম না চোখের সামনে থেকে সরে যেতে, জাস্ট 2 সেকেন্ড, 2 সেকেন্ডের মধ্যে চোখের সামনে থেকে দূর হও। নির্ঝরের ধমকে তরির চোখের জল চলে আসলো। সে কি এমন ভুল বলল যেভাবে রিয়াক্ট করতে হবে? অপমানে তার গলা ছেড়ে কাঁদতে ইচ্ছে হচ্ছে। সে নির্ঝরের রাগান্বিত মুখের দিকে এক পলক চেয়ে সুর করে ক্যাবিন থেকে বের হয়ে গেল। তরি গমন পথের দিকে চেয়ে থাকতে থাকতে নির্ঝরের রক্তলাল চোখ জোড়া টলমল হয়ে উঠল। চোখের মরা শুষ্ক নদী জলে পরিণত হয়ে উঠল। হৃদয়ের পুরনো ক্ষতে যেন কেউ নতুন করে আঘাত করলো। তরতাজা হয়ে উঠল। বুকের ভেতর হু হু করে উঠছে বারবার। সে তো জানতো তরি এমন উত্তর দেবে, তবু এত কষ্ট হচ্ছে কেন আজ? তরির এত বড় সত্যিটা সে কেন মেনে নিতে পারছে না? মেঘ কেন অমোঘ কষ্ট হচ্ছে? নির্ঝর পাঞ্জাবির হাতায় নাক মুছল। চোখ জ্বালা করছে। 2 চোখের পাতা এক করতে চোখের কার্নিশ পেয়ে জল গড়িয়ে পড়ল। ফুপি, তুমি পাগল হয়ে গেছো? কি বলছো এসব? আমি নির্ঝর ভাইকে বিয়ে করব। তুমি বলছো এসব? তরির বিস্ময় মাখা মুখ উপেক্ষা করে মমতাজ বেগম সিরিয়াস ভঙ্গিতে বলল, হ্যাঁ আমি বলছি। কেন? নির্ঝরকে তোর পছন্দ নয়? স্মার্ট ও সুদর্শন একটা ছেলে, তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন মাস্টার্সে অধ্যয়নরত, সাথে ভালো জব করছে। আর কি চাই তোর? তোরে হাঁসফাঁস করতে করতে ফুপির সামনে থেকে সরে গেল। তারা নির্ঝরকে হসপিটাল থেকে রিলিজ করে বাড়িতে নিয়ে এসেছে ঘণ্টাখানিক হলো। এর মধ্যে বিয়ের কথাবার্তাও চলছে। রুমে কিছুক্ষণ পায়চারি করে আবার মমতাজ বেগমের সাথে দাঁড়িয়ে পড়ল তরি। হতাশ স্বরে বলল, নির্ঝর ভাইকে কোনো মেয়ে অপছন্দ করবে না ফুপি, কথা সেটা নয়। কথা হচ্ছে আমি ওনাকে পছন্দ করি না। পছন্দ করি না বলতে আমি এখন বিয়ে করতে চাই না। তুই না চাইলে কি হবে তরি? তোর বাপ 2 দিন পর পর বাড়িতে পাত্রপক্ষ নিয়ে আসছে, আর তুই ধেই ধেই করে নাচতে নাচতে পাত্রপক্ষের সামনে যাচ্ছিস। দুপক্ষের মিল পড়ছে না বলে তোর বিয়েটা হচ্ছে না। মিল যে কোনোদিন পড়বে না তার ইয়াত্তা আছে? তার চেয়ে আমার কথা শোন মা, নির্ঝরকে বিয়ে করে নে। আমি নিশ্চিত নির্ঝরের মতো করে ভালো তোকে পৃথিবীর কেউ রাখতে পারবে না।
আমি রাজি হলেই হলো ফুপি। নির্ঝর ভাইয়ের বাবা মা রাজি হবে না। ওনারা আমার মতো গ্রামে বড় হওয়া, জীবনের শহর না দেখা মেয়েকে অমন ছেলের বউ করবে না নিশ্চয়। মমতাজ বেগম মৃদু হাসলেন। তরি যে তাকে কথার পেঁচে ফেলতে যাচ্ছে তা বুঝতে স্পষ্ট পারছেন। তরির মনের কথা তার অজানা নয়, কিন্তু তরির ভবিষ্যতে সুখের জন্য এটুকু কঠোর তাকে হতেই হবে। তিনি স্পষ্টভাবে বললেন, তুই খুব ভালো করে আমার চিনিস তরি, আমি ঝোঁকের মাথায় কোনো সিদ্ধান্ত নেই না। তোর আর নির্ঝরের কথা আমি অনেক আগে থেকে ভেবে রেখেছিলাম। আজকের ঘটনা থেকে মনে হলো তোদের এক করে দেওয়া আমার অন্যতম উচিত কাজ। আমি ইতিমধ্যে নির্ঝরের বাবা মা, তোর বাবা মা সবার সাথে কথা বলে ফেলেছি। সবাই বেশ খুশি এবং রাজি। কয়েকজন তো রওনা দিয়েছে তাড়াতাড়ি বাড়ি আসার জন্য। শোন, এখন শুধু তোর মতামত প্রয়োজন তরি, কারণ নির্ঝর বলে দিয়েছে তুই মত না দিলে বিয়ে করবে না। তরি ঠোঁট কামড়ে নিজেকে স্থির রাখার চেষ্টা করলো। কিছুতে মনোবল হারানো চলবে না। সে আশিককে ছাড়া আর কাউকে বিয়ে করবে না। তখন আশিকের কথা সবাইকে বলবে কি করে? বাবা নিশ্চিত তাকে মারধর করবে। কিছুতেই নির্ঝরের মতো ছেলে হাতছাড়া করবে না। তরি আচমকা মমতাজ বেগমের হাত চেপে ধরে কাঁদো কাঁদো গলায় বলল, ফুপি, আমি একটা ছেলেকে ভালোবাসি, ওকে বিয়ে করব, প্লিজ। মমতাজ বেগম হাত ছাড়িয়ে নিলেন। কঠোর কণ্ঠে বললেন, ছেলেটার নাম আশিক, তোর কলেজের সিনিয়র, অনার্স ফাইনাল ইয়ারের স্টুডেন্ট, পলিটিক্যাল লিডার। সারাদিন রাত কলেজে রাস্তাঘাটে গুন্ডা বদমাশি করে বেড়ায়। তার চেয়ে বড় কথা, ছেলেটার চরিত্র জঘন্য। অমন একটা ছেলের সাথে তোর জীবন জুড়ে দেওয়ার চেয়ে মেরে সাগরে ভাসিয়ে দেব। ফুপিও খুব ভালো ছেলে, ওকে যে। চুপ, একদম চুপ। তুই বিয়ে না করার অন্য হাজারটা কারণ দেখিয়ে অন্য একটা কারণ দেখালে আমি থেমে যেতাম, কিন্তু আশিকের মতো চরিত্রহীন একটা ছেলেকে কারণ হিসেবে দেখালে আমি জোর করে তোর বিয়ে দেব। তরি শব্দ করে কেঁদে উঠল। ফ্লোরে বসে কাঁদতে কাঁদতে বলল, ফুপি, আশিক অনেক ভালো ছেলে। ও আমায় কথা দিয়েছে আমাকে ছাড়া আর কাউকে বিয়ে করবে না। আমাকে ছাড়া মরে যাবে। মরবে না তরি, তুই যে চোখে কালো পট্টি বেঁধে ঘুরছিস, তো সেই কালো পট্টি খোলার জন্য হলেও আজ রাতে নির্ঝরের সাথে তোর বিয়ে দিয়ে দেব আমি। মমতাজ বেগম গট গট করে রুম থেকে বের হয়ে গেলেন। রাত 8টা বাজে। নতুন বউ নিয়ে বরযাত্রীদের ফিরতে ফিরতে রাত 10টা বাজার কথা। এরই মধ্যে তাকে সব ব্যবস্থা করতে হবে। আমি তরি, আপনাকে বিয়ে করা আমার পক্ষে দুরূহ ব্যাপার। সেজন্য আমি পালিয়ে গেলাম। আশা রাখলাম আমার কেউ খোঁজ করার চেষ্টা করবেন না। রাত 10টার দিকে নির্ঝরের ফোনে আননোন নাম্বার থেকে মেসেজটা আসে। সে তখন সবেমাত্র বিয়ের নতুন পাঞ্জাবি গায়ে দিয়েছিল। মেসেজটা দেখার পরই তার পৃথিবীটা বর্ণহীন হয়ে গেল। জীবনের সবটুকু রং সাথে নিয়ে কেউ যেন পালালো। বুক চিরে বের হওয়া অগণিত দীর্ঘশ্বাস লুকিয়ে সে অসুস্থ শরীর নিয়ে সমস্ত বাড়ি তন্ন তন্ন করে তরিকে খুঁজল। না পেয়ে শুধুমাত্র বড় মাকে সত্যিটা জানিয়ে এদিকটা সামলাতে বলে সে রাস্তায় বের হলো।